সঙ্গ দূষে নষ্ট হইতেছে, উপেনে খাইতেছে, কেউ কাউরে মানে না। মুরব্বী একজন বলবো ওনারে এমন আছে খুন করে ফেলাইতে পারে, কে কারে বলবো? মাদক ব্যবসা তো এটা তো আজকের থেকে না, এটা তো মনে করেন জন্মপথ থেকে দেই খালি মানুষের মাদক ব্যবসা করে, এটা করে ওইটা করে, পাচার করে কেডা মেন মনে করেন যে আপনার মনে করেন একটা অফিসে মনে করেন অফিসটা চালায় কেডা, অমকে চালায়, হ্যাঁ ধরুক আমরা যে খায় হ্যাঁ ধরলে কি আপনি বাংলাদেশের মানুষ মনে করেন 20 কোটি আছে, মনে করেন যে 5 কোটি লোকই খাইতে আছে, মানে 5 কোটির লোক ধরা সম্ভব, মানে 5 কোটি লোকের কে মনে করেন কে দিতে আছে হ্যাঁ ধরতে। আপনার মনে করেন ওই যে বিয়া বানা বাবা কয় ঠিক আছে, আপনার মনে করেন কয় ওইটা লোক আপনার কয়টা দিয়ে কিনা খায় ভাই, ওইটা 300 টাকা বলে কিনা খায়, তাহলে আপনার যদি ওইটা দিয়ে 300 টাকা দিয়ে যদি কিনা খায় তাহলে চাউলের কেজি কয় টাকা কন, এই চাউলের কি চাউল কিনতে পারে না, কিন্তু একটা ট্যাবলেট কিনতে পারে 300 টাকা দিয়ে কন, ওইটা খাওয়ার লেগে মনে হয় ঠিকই টাকা পায়, চাউল কেনার লেগে টাকা পায় না। 10 জন পোলাপান চলতেছে, দেখা যাচ্ছে 2 জনে খাইতে আছে, পাশে আরো 8 জন বসে রয়েছে, ওই তো মিলা জিলা কয় যে 1 টান দে 2 টান দে করে মনে করেন এইভাবেই তো মনে করেন যে ইয়াটা হইতে আছে। ওইটা তো আপনার মনে করেন এইটা তো কন্ট্রোল করতে পারবো যে একমাত্র প্রশাসনের লোকই, এটা তো অবশ্যই জানে যে কে বিক্রি করতেছে কে আনতেছে, এটা অবশ্যই তারা জানে না। যার ছেলেই হোক সে কন্ট্রোল করতে পারতেছে না, আরো ছেলের জন্য সঙ্গ দূষে নষ্ট হইতেছে, উপেনে খাইতেছে, কেউ কাউরে মানে না। মুরব্বী একজন বলবো ওনারে এমন আছে খুন করে ফেলাইতে পারে, কে কারে বলবো? সবারই তো বাচ্চা আছে, সবার বাচ্চা দেখা যায় একটু বড় হয়ে গেছে, ওরা মিশে গেছে, ওরা বাসায় বলে খাই নাই, অথচ কোনো রাস্তায় আপনি হাঁটতে পারবেন না। সন্ধ্যার পরে দল বান্ধা ফুলাপান দল বান্ধা হাঁটতেছে, দল বান্ধা গেঞ্জাম করতেছে, সে দেখতেছি। আমি বলবো আমার বীজ দেহে পার দিব দেখে আমি বলি না, বা ও কার সন্তান আমি তো তাও জানি না। ঢাকার শহর তো এটা, ভালো কিছু করলে হয়তো ভালোই হবে, যে মাদকটা জানি বন্ধ হয়। মানুষ অস্থিরতা এইটাই পালন করতেছে, কিরকম কোনো বাচ্চা কার কথা শুনে না। 17 বছরের পোলাপান 12 বছরের পোলাপান সমানে মাদক খেতেছে, রাস্তাঘাটে হাঁটার মতো না। সন্ধ্যার পরে আপনি হাঁটতে পারবেন না, যে আপনি চিন্তা করতেছেন যে আপনি বলবেন আপনার একটা ছুরিতে পার দিয়ে দিল, আপনি তো একটা মোবাইল আছে, মোবাইল দিয়ে কি করলেন, হ্যাঁ আপনার দেখে ছুরিতে পার দিলে বা পোলাপান অ্যাটাক করলে কেউ ধরবো না। কুত্তার মতো মানুষের পিটাইতেছে, মানুষ ধরবে না। পুলিশ নীরব বলছে, পুলিশের কি করার আছে? পুলিশের তো আগের ইটা নাই, কি কয় পুলিশের কোনো ভূমিকা নাই। তারা যে গেলে মার করে, একটা রিক্সাওয়ালা অটো রিক্সাওয়ালা একটা পুলিশের মারে, এই কই দেখলাম, ফেসবুকে দেখলাম। পুলিশের কি করার আছে? এটা তো কোনো নাই, কারো তো কোনো অভিযোগ নাই। আমি বলবো যে বাবারে তোরা খাস না, আমারে নি মাইরে হালাইলো তরুণ বরঞ্জ, হ্যাঁ এদের বয়স কি করলাম 12, 13, 10 বছরের পোলাপান, 8 বছরের পোলাপানও খায়। রাস্তায় দেখলে দেখে হাইটে যায়, বলুম ওই যে পিছ দিয়ে মাইরা দিব, চিন্তা করলাম সামনে দিয়ে মাইরা দিব, এটা কে বলবো বলে? আমার সন্তানটাও আমি বলতে ভয় পাই। কেন ভয় পাই? আরো বাপ মা মারা গেছে, তো এই জন্য আমার সন্তানও আমি বলতে পারি না। অনেকভাবে সেভ করি, অনেকভাবে চিন্তা করি, এই জন্য এই মাদকটা খুবই বাইরে গেছে। আল্লাহ যদি এটা কমায় তো এটা কেউ কোনো সরকার আহা ছাড়া এটা নিয়ন্ত্রণ হবো না। কারণ ওরা কি করে খাবে? ওরা তো কোনো কাজও করতে পারে না। মাদক কিনলে ওরা তো কোনো কাজও করতে পারে না, ওরা তো চিন্তাই করবো, চুরি করবো, এটাই করবো। আপনার টান দিব, আমার মোবাইল টান দিব, একজনের কাছ থেকে নিয়ে যাবো, ওইটাই তো করবো। ওদের তো কাজ নাই, ওরা কাজ করতেও পারবে না। কারণ 12 বছরের পোলাপান, 15 বছরের পোলাপান কি করবো? সর্বোচ্চ একটা রিক্সা চালাবো, রিক্সাও তো অগো দিব না, কারণ ওদের তো কোনো সমাজ নেই। ভালো কিছু হয় বলতে এটা জানি বন্ধ হয়, এটা আসে কোথার থেকে? এই জায়গাটা বন্ধ করুক। মাদকটা আসে কোথার থেকে? সেই জায়গা বন্ধ করুক। সেই জায়গা তো বন্ধ করতে পারে না। মাদকটা ঢাকায় বানায় না, বিভিন্ন দেশ থেকে। এটা আসে কেমনে? এটা বন্ধ করুক। এটা বন্ধ করলে মাদক বন্ধ হয়ে যাবে। 5ই আগস্টে জুলাই অভ্যুত্থান না হইতো তাহলে কিন্তু আজকে আমাদের এই সুন্দর পরিবেশ আর কথা বলার বাক স্বাধীনতা এটা আমরা পাইতাম না। আমরা স্বতন্ত্র একটাতে শিক্ষকরা দীর্ঘ 40 বছর যাবত অবহেলিত, এবং গত 28শে জানুয়ারি আমাদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন করার বিজ্ঞপ্তি দেওয়ার পরেও আজ অদ্যাবধি পর্যন্ত আমাদের 1089টি বার প্রধান উপদেষ্টা কার্যালয়ে আটক অবস্থায় আছে। আজকে 2 মাস যাবত ফাইলে স্বাক্ষর হচ্ছে না, এবং বাকি 10,000 প্রতিষ্ঠান অনুদানবিহীন, তাদের গণবিজ্ঞপ্তি হচ্ছে না। আমরা সেই জন্য আজকে 6 দিন যাবত এই অবস্থান প্রেস ক্লাবের সামনে করতেছি। আমি শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরকে বলতে চাই, আমাদের এই 1089টি ফাইল এবং 10,000 অনুদানবিহীন প্রতিষ্ঠানের গণবিজ্ঞপ্তি জারি করে আমাদেরকে এই 40 বছরের গ্লানি থেকে মুক্তি দেওয়ার জন্য শিক্ষা সংশ্লিষ্ট প্রত্যেক দপ্তর প্রত্যেক প্রধানকে অনুরোধ করব। আর যদি অনতিবিলম্বে আমাদেরকে এই 1089টি ফাইল এবং 10,000 অনুদানহীন প্রতিষ্ঠানের গণবিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব থেকে যাব না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফাইলে স্বাক্ষর না হবে এবং গণবিজ্ঞপ্তি না হবে, আমরা আমাদের অবস্থান থেকে সরব না, এবং আমরা সামনে আরও কঠিন থেকে কঠিনতর কর্মসূচির
দিব ইনশাল্লাহ। এবং আগামীকালকে আমাদের যমুনার উদ্দেশ্যে লং মার্চ আছে। আমরা সারা বাংলাদেশের এই 50,000 শিক্ষককে নিয়ে আগামীকালকে আমরা এই যমুনার উদ্দেশ্যে রওনা দিব। রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করেছে, কিছু রাজনৈতিক দল স্বাক্ষর হয়তো করেনি। তা আমি মনে করি, আমার বিশ্বাস যে বাংলাদেশে যে আজকে যে অবস্থানে ফিরে এসেছে, এটা যদি 5ই আগস্টে জুলাই অভ্যুত্থান না হইতো, তাহলে কিন্তু আজকে আমাদের এই সুন্দর পরিবেশ আর কথা বলার বাক স্বাধীনতা এটা আমরা পাইতাম না। তাই আমি মনে করি এই জুলাই সনদ যে তারা স্বাক্ষর করেছে, আমি তাদেরকে স্বাগত জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই। এবং অভিনন্দন জানাই এই কারণেই যে আজকে এই বাংলাদেশের বিগত 17 বছরের যে ফ্যাসিস্ট সরকার যে অবস্থান, যে মানুষের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, তারা কথা বলতে পারে নাই। কাজেই আমি মনে করি এটা সকল রাজনৈতিক দল সহ তথা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এটাকে সমর্থন করা উচিত বলে আমি বিশ্বাস করি। যে পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, আমি মনে করি এটা উচিত হয় নাই। আমার মনে করি এই প্রোগ্রামকে স্বাগত জানানোর প্রত্যেকটা নাগরিকের আমি নৈতিক দায়িত্ববোধ বলে আমি মনে করি। গিয়েছিল। আমি মনে করি যে তাদের যে অধিকারটা, যে দাবি চাওয়াটা, এটা তাদের ন্যায্য দাবি। সেই ন্যায্য দাবি তাদেরকে যে দাবি করেছে, দাবি তাদেরকে পূরণ করা উচিত। কারণ তাদের কারণেই তো আজকে আমাদের এই বৈষম্য দূর করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমি দাবি জানাবো, যে অন্তর্বর্তী এই জন্য দাবি জানাই যে জুলাই সনদে যারা আন্দোলন করতেছে, যে তাদের দাবি দেওয়া, এই দাবি দেওয়াগুলি তাদেরকে মেনে নেওয়ার জন্য আমি অনুরোধ। এবং পাশাপাশি আমাদের স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার যে আমরা আশা করছিলাম যে দীর্ঘ 41 বছর যাবত যে আমরা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার বৈষম্যের শিকার, এই বৈষম্যর শিকার আমরা দীর্ঘ যাবত আছি। আমাদের বিশ্বাস করি যে জুলাই অভ্যুত্থানের ফলে আমরাও এই বাংলাদেশের শত ইফতেদায়ী শিক্ষকরা বৈষম্য দূর হবে এবং আমাদের যে দীর্ঘদিনের যে দাবি, জাতীয়করণের দাবি, এই আশা এবং প্রত্যাশা আমরা রাখছি। আজ আমরা দীর্ঘ 6 দিন যাবত আমরা অবস্থান করছি। আগামীকালকে আমার লং মার্চ টু যমুনা আমাদের আছে। আমরা আপনাদের মাধ্যমে এবং সকল ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাইকে অনুরোধ করব, আমাদের এই কর্মসূচিতে আমাদেরকে সহযোগিতা করে আমাদের দীর্ঘদিনের লক্ষ্যে পৌঁছার জন্য আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীতভাবে আবেদন করছি, আমাদেরকে আর কষ্ট না দিয়ে আমাদের যে যৌক্তিক দাবি, এই দাবিকে পূরণ করবেন। আপনার দপ্তরেই আমাদের কার্যক্রম অলরেডি বর্তমানে ফাইল আছে। 1089 প্রতিষ্ঠান এলো এমপিওভুক্ত এবং বাকি যে 10,000 প্রতিষ্ঠান আছে অনুদানবিহীন, এটারও একটা সামারি আপনার টেবিলে আছে। এই দুইটা কাজ সামারিটাকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন, যেটা এমপিওর জন্য, এবং অনুদানভুক্ত যেগুলি এমপিও হয়েছে তার তালিকা প্রকাশ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা বলতেছি এই কারণে বাংলাদেশের রাজনীতি ভাই ভালো না, সব পলিটিক্স। আর এই পলিটিক্সে মনে করেন ইরশাদও জেল খাচ্ছে 9 বছর, বিএনপিও খাচ্ছে, আমাকে খালেদা জিয়া, আওয়ামী লীগও খাচ্ছে। এটা কোনো নিশ্চয়তা নেই। যদি ডক্টর ইউনূস যদি বিশ্বাস নেগেল করে যায়, তাহলে হাসিনাকে জেল খাটতেই হবে। ফখরুদ্দিন আমলে দেশটা ভালো ছিল, গোছায় গেছিল, কিন্তু হাসিনা এসে সব মনে করেন ধ্বংস করে ফেলেছে। 17টা বছর রাজনীতি করছে, সব স্তরের খনি। এখন মনে করেন এই 14 দেশ থেকে গেছে, এখন মনে করেন আমরা একটু শান্তি আছি। যদি ইউনূস কাকা আমাকে যদি একটু সহযোগিতা করে, সে যদি মনে করেন ভালো মনে করি, যদি মনে করেন যে আমি দেশে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের কাজ, যার কারণে আমি আইছি, আমি বাংলাদেশটা ভালো করবো, সেও একজন বাংলাদেশে আমাদের কৃতি সন্তান, সে যদি আমাদের জন্য ভালো করে, তাহলে আমরা জনগণ ইনশাআল্লাহ আমরা ভালো থাকি সুস্থভাবে। যদি আমি আমার মনটা কয়, যদি বাংলাদেশে যদি বিএমপি আইতে পারে, তারেক রহমান আইতে পারে, তাহলে মনে হয় আমাকে সরকার বিএমপি পাস করবে। আর যদি না আইতে পারে, তাহলে জামাত এক সাইডে ভোট নিয়ে যাবো। এটা সাধারণ মানুষ জানে, আমরা জানতেছি, সাধারণ মানুষ শুনতেছি যে তার বিরুদ্ধে মামলা আছে, তার আলী মনে হয় ইউনূস কাকা আমাকে গ্রেফতার করতে পারে, যার কারণে সে মামলা তুলতেছে না দেখি, যার কারণে এই বাংলাদেশ আইতে পারতেছে না। যদি আমার বিএমপি যদি সরকার হয়, তাহলে প্রথম দিকে আমাকে জনগণের দিক দেখতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, ঘুষ চাঁদা বন্ধ করতে হবে, তাহলে দেশটা সুন্দরভাবে সুন্দর চলবে। বর্তমান চাঁদাবাজি আগের চেয়ে বেশি হচ্ছে, খালি দেশের লোক কটা সিকিন হচ্ছে, চোরে আছে। বর্তমান আগের চেয়ে বর্তমান এখন ছিনতাই, চুরি, আজানি সব বেলা বেশি হচ্ছে, সব বেশি হচ্ছে। জামাতের রাজনীতি, জামাত তো কোনোদিন দেখি নাই যে জামাত সরকার গঠন করছে। যদি জামাত যদি ভালো করে, যদি জামাত যদি আয় সুন্দরভাবে জনগণের দিক চোখ রেখে দেখে, যদি বাজার নিয়ন্ত্রণ রাখে, সাধারণ মানুষ যদি সুন্দরভাবে খাইতে পারে, তাহলে জামাত ইনশাআল্লাহ সরকার হতে পারবে। এখন মনে করেন দুই দলের মধ্যে যদি দেখা যায়, তাহলে এখন সামনে ভবিষ্যতে দেখা যাচ্ছে কি পজিশন যাইতেছে। এই পজিশনের মধ্যে যদি ভালো দিত প্রার্থী হয়, তাহলে আমরা সেই দলকেই বাছি নেবো। নির্বাচন নিয়ে বলতে চাই যে আমাকে ইউনূস কাকা কইছি যে মানুষ এবার ঈদের মতো ভোট দেবে। যদি এটা যদি হয়, তাহলে শুকুল আলহামদুলিল্লাহ, কারণ 17 বছর কোনো ভোট দিতে পারিনি। আমি একজন ঢাকার ভোটার, আজ পর্যন্ত আমি ভোট দিতে পারিনি। সারাদিন রিক্সা চালে দৌড়বেলা ভোট দিতে গেছি, পুলিশের পিঠে নিয়ে খাইছি, ভোট হয়ে গেছে, যার কারণে দুবার আর ভোটে দিতে জানি। আরেকবার গেছে আমার পেছনে পুলিশ মনে করেন 2টা 2:30টার সময় ভোট সেন্টারে ধাম ধুম মারতেছে, কয় ভোট হয়ে গেছে, অথচ আমরা ভোটে দিতে পারলাম না। অটো বাইরে যাবো, ডাইরেক্ট কয় সব বাসা বাড়াইতেছে, আপনারা বাড়াবেন না। কারেন্ট বিল, পানি বিল, গ্যাস বিল, যখন সরকার থেকে এই 3টা জিনিসের উপরে চাপ পড়ে, মানে বিল বাড়ে, পানির বিল, কারেন্ট বিল এবং গ্যাস বিল, এই বিলটা যখন বাড়ে, তখনই বাড়িওয়ালারা অটোমেটিক ভাড়া বাড়ায় দেয়। অনেক বাড়িওয়ালা আছে ভালো
ভালো, 6 মাস পর বাড়ায়, অনেক বাড়িওয়ালা আছে 1 বছর পর বাড়ায়। কিন্তু আমি যে বাসাটা আছি সেই বাসাটা আমি 9 বছর ধরে থাকতেছি। বাড়িওয়ালাটা খুব ভালো, উনি 9 বছরে মাত্র 500 টাকা ভাড়া বাড়াইছে। 9 বছরে একবার 300, একবার 200। আমি এখনো ওই বাসায় আছি। আর কি বলেন, কি জানতে চান বলেন, আমি বলি। আর আমাদের টিন সেট কিছু বাসা আছে, সেটা তো এভারেজে ভাড়াটা হয়, শুধু ফ্রিজ বিলটা আলাদা নেয়। কোনো বাসায় 300, কোনো বাসায় 500, কিন্তু একটা ফ্রিজে মাসে 500 টাকা আসে না। এটা আবার একটু বাড়িওয়ালারা জুলুম করতেছে। একটা ফ্রিজ চালাইলে আপনি সারা দিন সারা রাত কারেন্টে লাগায় রাখেন, সর্বোচ্চ বিল আসতে পারে 200 টাকা, কিন্তু সেখানে নিচ্ছে 300, কোনো বাসায় 500, আবার কেউ 600 টাকাও নিচ্ছে। এটা বাড়িওয়ালাদের জোর জুলুম হচ্ছে আমি মনে করি। ফ্ল্যাট বাসায়, আমি তো ফ্ল্যাট বাসায় থাকি না, ওটা সম্বন্ধে ভালো আইডিয়া নাই, কিন্তু আমি টিন সেট বাসার কথা যেটা বললাম, এটা আমি একদম সদা সত্য কথাই বলছি। এই কারেন্ট বিল, পানি বিল, গ্যাস বিল যখন বাড়ে তখন টিন সেট বাসাগুলো ভাড়া বাইরে যায়। কোনো বাড়িওয়ালা আছে 500 বাড়ায়, কোনো বাড়িওয়ালা আছে 1000 বাড়ায়। কিন্তু আমি যে বাসাটা আছি ওই বাসাটা বাড়িওয়ালাটা খুব ভালো, উনি বাড়িওয়ালাটা খুব ভালো, উনি 9 বছরে মাত্র 500 টাকা রুম ভাড়া বাড়াইছে। যখনই বিলটা বাড়বে তখনই কিন্তু বাড়িওয়ালারা ভাড়াটা একটু বাড়াইতে চাই। যেমন আমরা যে বাসায় থাকি ওই বাসায় 39টা রুম আছে, এক একটা রুম 5000, এক একটা রুম 4500, এরকম 39টা রুম আছে। যখন ভাড়াটা বাড়ে দেখা যায় রুম প্রতি বাড়ে 150 টাকা। যেই বিলটা আসলো, ধরেন একটা বাসা, আমি যে বাসায় থাকি ওই বাসায় কারেন্ট বিল আসে 40,000 টাকা, কথার কথা। যখন একটু বিল বাড়ে তখন মনে করেন গড়ে পুরা 39টা রুমে বাইরে গেল, ধরেন আপনি 12,000 টাকা। 12,000 টাকা যখন বাড়ে তখন 39টা রুমে আপনি 12,000 টাকা ভাগ করলে, কথার কথা, যদি বাড়ে রুম প্রতি বাড়ে 200 টাকা কারেন্ট বিলে, বাড়িওয়ালারা ভাড়া দেয় 500 টাকা। থাকলে থাকো, না থাকলে আগামী মাসে রুম ছেড়ে দিও, ঢাকায় বাসা কয়। এটা লিগে ভাড়ার ব্যাপারে সরকার যদি কারেন্ট বিল, পানি বিল, গ্যাস বিল একই জায়গায় রাখে তাহলে আমি আশা করি ভাড়া বাড়বে না। যখনই ভাড়া বাড়িওয়ালা বাড়াবে তখন আমরা বলতে পারবো যে আপনি কি উদ্দেশ্যে ভাড়াটা বাড়াইলেন, কোন কারণে আপনি ভাড়া বাড়াইছেন। আপনি কি গ্যাস বিল বাড়ছে? না। পানি বিল বাড়ছে? না। কারেন্ট বিল বাড়ছে? না। তাহলে আপনি ভাড়া বাড়াইতে পারবেন না। যদি ভাড়া বাড়ান তাহলে আমরা একসাথে সব ভাড়াটা চলে যাবো, এটাই ঠিক আছে। পরে হাগো মনে করেন যে প্রতি বছর ঘর ভাড়া দিব, অটো বাইরে যাবো, ডাইরেক্ট কয় সব বাসা বাড়াইতেছে, আপনারা বাড়াবেন না। আরে ভাই, সব বাসা কি সবকিছু তো আমরা দিই? আমরা তো বাড়ি এলাকার বলি যে আমি দিই, আপনি কেন ভাড়া বাড়াবেন? একটা মানুষ থাকলে দেখা গেছে 5 বছর পর বাড়ায়, ঠিক আছে, প্রতি বছর ঘর ভাড়া বাড়ায়, এটা কোনো একটা কথা হইলো? এটা আমার কোনো যুক্তি আসে না। এটা তো সরকার কোনো সময় পদক্ষেপ নেয় না, কিন্তু এটা নেওয়াটা খুবই জরুরি দরকার। মধ্যবিত্ত সর্বোচ্চ 35-40 হাজার টাকা বেতন পায়, যদি 15-20 হাজার টাকা দিয়ে ঘর ভাড়া দেয়, তারপরে তো মনে করেন সেই লোকটা কিভাবে মনে করেন আপনার খাওয়া দাওয়া চলাফেরা কিভাবে করবে? মনে করেন যে যারা মনে করেন 40 হাজার টাকা পায়, মধ্যবিত্ত 40-50 এরকম 20,000-25 হাজার টাকা ঘর ভাড়ায় যদি জায়গা, তাহলে আর থাকে কত? আপনার মনে করেন কারেন্ট বিল দিব বাড়াইটা, গ্যাস বিল দিব বাড়াইটা, পানির বিল দিব বাড়াইটা, কিন্তু বাড়িওয়ালারা অটো মনে করেন যে বাসা ভাড়া বাড়ায়, কিন্তু আপনি কিছু বলতেও পারবেন। একই কথা, তুমি থাকলে থাকো, না থাকলে চলে যায়। আন্দোলন করলে তো কোনো লাভ হবে না। আন্দোলন করলে তো আপনার মনে করেন যে দেশেরই ক্ষতি, কিন্তু আন্দোলন না করে এটা যদি সরকার যদি এটা পদক্ষেপ নেয়, যে মনে করেন যে হ্যাঁ, যদি কোনো বলে, প্রশাসনের বলে দেয়, তাহলে তো আপনার প্রতিটা সেক্টরে সব ঠিক হয়ে যাবে। মনে করেন এটা তো প্রশাসনের কাজ, যে আপনি চাইলেই মনে করেন যে আপনার মনে করেন যে কোনো কিছু কেউ করতে পারবো। যে কোনো একটা জিনিস লিমিটেশন থাকতে হইব, যে সরকারের আওতায় থাকতে হইব। যে সরকারে যখন মনে করেন ডিক্লারেশন দিব যে তোমরা বাড়াও, তখন অটো বাড়াও। কিন্তু এটা তো মনে করেন আপনার মতে আপনি করে নিন। মনে করেন আমার ইচ্ছাকৃতভাবে আমি করলাম, আপনি আমার বাসা থাকতেছেন, আপনি সবকিছু কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল সব আপনি দিবেন, আমি কইলাম যে 2000 টাকা বাড়া দিবা, তাহলে তো এটা আমার মন মতন হলো না, এটা তো সরকারের মন মতন হলো। বুঝতে পারছেন? তো এটা হলো সরকারের মনে করেন এটা সবচেয়ে ভালো হইব। এটা আন্দোলন করলে তো দেশেরই ক্ষতি। মনে করেন ভাঙচুর হবে, মারামারি হবে, দরাদরি হবে, ঠিক না? তো এটা তো মনে করেন ঠিক না। আন্দোলনের পক্ষে আমি 800-900 টাকা কামাইছি, বর্তমানে তো সেটা নাই। সেটা রিক্সা নিয়ে বাইরে এলে 400, 500, 300। অটো রিক্সার থেকে আমার ইনকাম কমে গেছে, একদম সব কমে গেছে। মানে আগের ভাড়া মারতেন 1200-1500 টাকা, আর আমরা 300-400 হাইস। মানে সরকার পলানোর পর থেকে এই অবস্থা। আগামী নির্বাচন যেটা বলতে আছেন, এটা তো মনে করেন আওয়ামী লীগ সরকার বাদ এবং জাতীয় পার্টি বাদ, এর মধ্যে বিএনপি আছে, জামাত আছে, এটা কেমন নির্বাচন এটা আমরা সবাই ভালোই জানেন। এখন এই যে সরকার যাওয়ার পরে আমার ওই গাড়ি বানাইতেই আছে, এখনো বানাইতেই আছে। দুনিয়ার গাড়ি ভরে গেছে। আগে বলে আধাবেলা গাড়ি চালাইছি, তাও 1000-1200 টাকা আমার সারাদিন পুরো ঢাকার সিটি ঘুরিও হয় না 1000-1200 টাকা না হওয়ার কারণে যে গাড়ি বেশি হয়ে গেছে। সবাই গাড়ি বানায় লয়ে পড়িস। যারা আগে ব্যবসা বাণিজ্য করছে এরাও এখন গাড়ি বানাইছে, যারা দোকান চালাইছে এরাও এখন গাড়ি বানাই লিস। এরপর আমার এই প্রতিটা মাহাজনে গাড়ি বানায় ভাড়া দিতে আসে 400 টাকা জমা ডেলি। একটা মাহাজনের 20টা-50টা করে গাড়ি আছে। আর সরকার না থাকার কারণে কোনো একটা শৃঙ্খলা নাই। এখন ধরেন এখন সব জায়গায় যাইতে পারতে আছে, যে যেমনি পারতে আছে চালাইতে আছে। মানে জন্মের বানাইতে
গেছে, পরবর্তীতে কি হইব এই চিন্তা ভাবনা করতে আছে না। নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হইব, একটা ভালো সরকার আইব দেশে, এটাই তো আশা করি। মানে এরা আয়া যদি আমরা এই অটোর একটা কিছু করে, এছাড়া অটোর কোনো শৃঙ্খলা হইবে না। না আগে সরকার আমলে ভোট তো দেওয়া লাগে না, এরা এমনি পাস হয়ে গেছে, ভোট ছাড়াই পাস হয়ে গেছে। আমি একটা ভালো সরকার চাই, যারা গরিবের দুঃখ কষ্ট বুঝবো, এরকম একটা সরকারি। বাইরে একশো ইনকাম নাই বর্তমানে, 500-600টা মারতেই হয়ে যায়। সরকারের পরিবর্তন করবে নাকি সেটা সরকার ভালো বোঝে, কিন্তু হলে পায়ে রিক্সা উঠে দেখ, একবারে অটো রিক্সা দেখ, আর নইলে একবারে অটো উঠে দেখ, পা রিক্সা দেখ, ঠিক আছে? এটাই অটোর সামনে পা রিক্সা উঠতে চায় না। 10টা প্যাসেঞ্জার হলে 2টা প্যাসেঞ্জার পা রিক্সা উঠে, 8টা উঠে না অটো রিক্সা জায়গা। সরকার আগে সরকার আমলে তো আমরা রিক্সা চালাই, ওই সময় তো ভালো ছিলাম, অটো রিক্সা ছিল না, 800-900 টাকা কামাইছি। আর বর্তমানে তো সেটা নাই, সরকার রিক্সা নিয়ে বাইরে এলে 400, 500, 300, কোনোদিন সমান সমান জায়গা, খাওয়ানোর সমান সমান থাকি। সকাল থেকে এই পর্যন্ত 300 টাকা ভাড়া মারছে। সরকার আমাদের জন্য কি করতে পারে সেটা বললাম আমি প্রথমে, যে হলে অটো রিক্সা একবারে দিয়ে দেব, আর নাহলে অটো রিক্সা বন্ধ করে পা রিক্সায় চলো, এটাই আর ইনকাম নাই। অটো রিক্সার থেকে আমার ইনকাম কমে গেছে, একদম সব কমে গেছে। মানে আগে ভাড়া মারতাম 1200-1500 টাকা, আর আমরা 300-400 হাইস, এর বেশি হয় না। এই মানে সরকার পলানোর পর থেকে এই অবস্থা। আমি জনগণের কাজ করবো, রাস্তাঘাটের কাজ করবো, দেশ উন্নয়ন করবো, এরকম লোক চাই। হ্যাঁ, আগে ভাড়া বেশি ছিল, এখন ভাড়া নাই। কেন হয়েছে এলোমেলো হয়ে গেছে দুনিয়া, বাংলাদেশে এলোমেলো হয়। এখন আমাকে গাড়ি চলতে এলে 1 থেকে 1.5 লাখ, এখন তো 50 কোটি 50 লাখের উপরে গাড়ি চলছে ঢাকা শহরে, ইনকাম নেই। এলে ধরা উচিত, জীবিত পরিষেবা প্লেট না এলে ধরা উচিত। জনগণ আমরা সুস্থ থাকবে এমন সরকার চাই। জনগণ যদি খারাপ পথে চলে না, মনে করো ভালোভাবে চলতে পারি, এই যে আগে দলের লোক তারাই খায় আলাদা, এখন বর্তমানে যারা পাইতেছে তারাই খাইতেছে। আগামী নির্বাচন যেটা বলতেছেন, এটা তো মনে করেন আওয়ামী লীগ সরকার বাদ এবং জাতীয় পার্টি বাদ, এর মধ্যে বিএনপি আছে, জামাত আছে, কেমন নির্বাচন এটা আমরা সবাই ভালোই জানি। অত সবাই এলো একসাথে নির্বাচন করলে মনে ভালো হবে। নন তো 2টা দল বাদ হয়ে গেছে, ভাই কি করবো, এটা দেশের জনগণই ভালো বুঝে। আমার মনে হয় নির্বাচনটা আমার যতটুকু সম্ভব এটা কেমন সুস্থ হলে ভালো মনে হয় না। সামনে কেমন দিন যায় তো যাবে না, সামনের দিনটা মনে কঠিন হতে পারে, আমি যেটা বুঝি। এই সরকারের আমলে তো দেশ অনেক কঠিন গেছে। আমার লাগে তো ধ্যান না কি অবস্থা, আমি তো কামাই করতে পারি না। আগে কামাই করতে 500-600 300 টাকা কামাই করতে পারি না। হারাদি ব্যাটারি রিক্সা বাড়িছে, সমস্ত জায়গায় চলে, আমি তো তা নিতে পারি না। আর 60 টাকা ভাড়া হয়, হারালো 40 টাকা 30 টাকা, আমি তো 60 টাকা নিতে পারি না। এই সমস্যা আমার। এলে অন্যরা লাগে ভালো হয়েছে, আমার লাগে ভালো হয় নাই। আমার লাগে ভালো হলে দেশের সরকার দেখতো, এই গাড়িগুলো বন্ধ করতো, বাংলায় চলতো ঢাকা শহর। জামাত ইসলাম শাসন করে। এই আমি চাই না বিএনপি আওয়ামী লীগ, এটা আমার কাছে না, দল চাই না। আওয়ামী লীগ ইসলামী শাসন কায়েম। একে ধর্ম এরা পালন করবো, আমাদের ধর্ম আমরা পালন করবো। কারো ধর্ম বিরোধিতা করা যাবে না, নিষিদ্ধ। নাউজুবিল্লাহ, এটা নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাথে কারোর সাথে তুলনা করা যাবে না। যে মানুষ মুসলমান ধর্ম শান্তি বসবাস করবে, এটাই। একে ধর্ম এরা পালন করবো, আমাদের ধর্ম আমরা পালন করবো। কারো ধর্ম বিরোধিতা করা যাবে না, নিষিদ্ধ। নাউজুবিল্লাহ, এটা নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাথে কারোর সাথে তুলনা করা যাবে না। পৃথিবীতে শ্রেষ্ঠ মহামানব কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানবের ভিতরে শ্রেষ্ঠ মানব। উনারা সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতো না, কোনো মানুষ সৃষ্টি করতো না। উনার সাথে তুলনা করা যাবে কারো? প্রশ্নই ওঠে না। ওনার সাথে তুলনা করা যাবে না। একমাত্র মুসলমানের ধর্মের ভিতরে আল্লাহ রাসূল ছাড়া আর কোনো কথা নেই। এরা তো বুঝে না। মানে আমিও যদি বুঝেও করি, আমিও এটাও অবুঝের কাজ করতেছি। এটা যারা বুঝে তাদের মাধ্যমে সমাধান করা উচিত। না সাধারণ মানুষ এটা কিভাবে নিব? সাধারণ মানুষের কাছে এটা তো ভালো লাগবে না। এইটা একই কথা আমি বললাম যে ইসলামী শাসন, ইসলামের ধর্ম মোতাবেক এরকম যাতে সবাই, যদিও না পারে কিন্তু চেষ্টা তো করা ছাড়বো না, চেষ্টা করতে হবে। যে পর্দা করে না মানুষ, পর্দা করার অনুমতি দিব, কিন্তু পর্দা না করে এটা তার বিষয়, কিন্তু তারা হস্তক্ষেপ করা যাবে না। গত সরকারের পরিস্থিতি কেমন ছিল? আমরা ইলেকশনে যে সময় ভোট দিতে গেছি, আমাকে গাড় ধরে বাই করে দিছে, এটা বাস্তব। আমি আমার নিজের চোখে দেখা, ভোটে গেছে যাওগা। এটা কোনো ইলেকশন না, এটা কোনো রাজনীতি না। এইটা হইল গিয়া আমার শক্তি, ক্ষমতা, এইরকম। এরা যেরকম যে অপরাধী বা যাই কিছু করছে, এরা যারা এখন বর্তমানে গভর্নমেন্টের সাথে চলতেছে, এটা সমাধান করে তারাও নেতা যেভাবে চলছে, যেভাবে রাজনীতি করছে, এরাও চালাই যাবে এরকম। আমার দৃষ্টিতে এটা সব দলই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। এটা কারো বিরোধিতা করা যাবে না। এটা জীবনে আমি ইলেকশনে দাঁড়াইছি, আমাকে এলাকার কথাই মেম্বারিতে, এটা তো আমার অধিকার আছে যে আমি যোগ্য, বা আমার এলাকার লোক চায় আমি তো দাঁড়াইতেই পারি, তাই না? এরকম সবার অধিকার আছে। আগে দেখতাম আমরা মশার ওষুধ ছিটাই, তো এখন আর এরকম কার্যক্রম দেখা যায় না, চোখে পড়ে না।
এই এখন প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে দেখি ডেঙ্গুর আক্রান্ত রোগী টিভি চ্যানেল খুললেই দেখা যায়। আমার নিজের পরিবার, আমার ছেলে আক্রান্ত, তো মাশাআল্লাহ এখন একটু সুস্থ পথে আছে। এটার জন্য সরকারের কোনো ব্যবস্থা নেওয়া দরকার। এর জন্য সিটি কর্পোরেশন ওষুধ এখনো এ মাসও গত মাসও ব্যবহার করে নাই, আর যদি করে থাকে বলতে আমরা দেখতাম অবশ্যই। আর মশা ইদানিং একটু বেশি বাড়তি। আসলে ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে একত্রিতভাবে সম্মিলিত প্রচেষ্টা করতে হবে, কারণ একা সিটি কর্পোরেশনের পক্ষেও ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব না। বাসা বাড়ির আঙিনায় ময়লা জমলে, পানি জমলে সেটা আমাদেরই প্রতিহত করতে হবে, যাতে এইসব আমরা জমতে না দিই। 6-7 মাস আগে হয়তো দেখেছিলাম মশা নিধন ওষুধ ছিটিয়েছে, এরপর আর চোখে পড়ে না। উদ্যোগ সব মহলই দেয়, শুধু একা সিটি কর্পোরেশনের দায় দিলে চলবে না। যারা সিটি কর্পোরেশনের আন্ডার আছে, সরকারে নিয়ন্ত্রণ করে, সবাই দায়ী। বর্তমানে আগে কমিশনার ছিল, একটা কার্যালয় ছিল, একটা কার্যক্রম হইতো, এখন তো সেরকম কার্যক্রম নেই। মানে আমরা কার কাছে যাব, কার কাছে যে এই অবজেকশনটা দেবো, এরকম তো কিছু নেই। ওষুধ আছে বলতে ভাই, টাকা দিলে ওষুধ দিলে, টাকা না দিলে ওষুধ দিলে না, এরকম। সরকারি হাসপাতালে হোক, যেই হাসপাতালে হোক, একটা রিসিপ্ট ভর্তি করায় দিছি, ওইখানে আপনার রিসিপ্ট দিয়ে দেয়, এই ওষুধ লাগবে নিয়ে আসো, টাকা থাকলে কিনে আনতে হয়, তাছাড়া ওরা তো ওষুধ দেয় না। না, আমি পাইনি। আমার বাচ্চার জন্য যতটুকু লাগে আমি নিজেই কিনেছি। আমি যে আপনার শিশু হাসপাতালে ভর্তি ছিল আমার বাচ্চা, প্রায় বিগত 1 সপ্তাহ। দুর্নীতিটা কীভাবে নিধন হবে? যারা দেশ চালায়, দেশ পরিচালনা করে, তারা যদি মন থেকে চায় তাহলে অবশ্যই পারবে। মানুষ পারে না এমন কোনো কিছু নাই, সবই পারবে। ওনারা যদি মন থেকে চায় যে দুর্নীতি রাখবে না দেশে, ওনারা রাখতে পারবে না। তো ওনারা যদি না চায়, আমরা সাধারণ জনগণ আমরা কী করবো? বলতে চাই, এটা ঊর্ধ্বতন যারা দায়িত্ব আছে তাদেরকে একটু দেখা উচিত, এলাকা ভিত্তিক ওষুধ ছিটানো উচিত, আরও সবাইকে সচেতন হওয়া উচিত। আর আমাদেরও সচেতন হওয়া লাগবে, আশেপাশের আবর্জনা পরিষ্কার রাখতে হবে, সব কিছুই। ওনারা সবাই মিলে যদি একভাবে কাজ করি, তাহলে অবশ্যই নির্ধারণ করা সম্ভব। মানে গত মাসে মানে দেয় না, এর আগের মাসে মানে দিচ্ছিল, আর এই মাস, আজকে মাসে 16 তারিখ এ পর্যন্ত এখনো মশা তোমাদের আসে না। কিন্তু দেওয়া যায় অনেক জায়গায় ময়লা পানি জন্য জয়ী মাছে ওরিতে পানি মশা হয়ে গেছে, অনেকগুলা মানুষ ইদের বেশি বাড়তেছে, মানে কামড়াইতেছে অনেক। আমাদের এখানে দেওয়া যায় অনেক ওই মশা ধোঁয়া দেওয়া না কারণে ময়লাগুলো অনেক মশা বেশি বাড়তেছে। হ্যাঁ, এটা দিনে তো অবশ্যই অবহেলা করতেছে। যদি তারা ঠিক মতো দিত তাহলে আমাদের একটু রোগগুলো কম হতো, মশা কম কামড়াইতো। অবশ্যই আমাদের আমার বাসায় এখানে অনেক বসে থাকি না, আমাদেরকে অনেক কামড়ায়। তাদেরকে বলতে চাই যে তারা ঠিক মতো নিয়ম মতো ওষুধ দেয়, কাজকাম ঠিক মতো করে, এটাই বলতে চাই আর কি, যে মানুষ এইসব থেকে দূরে থাকতে পারে। জন্য বাসা বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে, সবসময় ড্রেন পরিষ্কার রাখতে হবে। এবং সিটি কর্পোরেশন মোটামুটি সবসময় সুন্দর কাজ করে যাচ্ছে, সেজন্য আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খুব ধন্যবাদ জানাই। এবং আমাদের নিজেদের উচিত যে আমরা আমাদের নিজেদের বাসা বাড়ির আঙিনা পরিষ্কার রাখছি সবসময়। বাসা বাড়ির আঙিনা যেমন ময়লা জমলে, বৃষ্টির পানি জমলে বা কিছুতে জমলে, সেগুলো যদি আমরা পরিষ্কার করি তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব। এবং মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, এটা নিত্য প্রয়োজনীয়ভাবে বেড়েই চলতেছে। আসলে আমাদের সবার উচিত ডেঙ্গু একত্রিতভাবে, সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করা, কারণ একা সিটি কর্পোরেশনের পক্ষে এটা সম্ভব না। কারণ বাসাবাড়ির আঙিনা, আশেপাশে ড্রেন যেগুলো আছে, সেগুলো ড্রেনের যেমন সিটি কর্পোরেশন মশা নিধন ওষুধ দিলে সেটা একটু প্রতিহত হয়, কিন্তু বাসাবাড়ির আঙিনা, যার বাসাবাড়ির আঙিনা তার পরিষ্কার রাখা উচিত। কারো হুমকি ধমকি, এই পূর্বের ন্যায় যদি সন্ত্রাসী কার্যকলাপ হয়, পূর্বের ন্যায় যদি মানুষের সৃষ্টি করার মতবাদে মানুষ চলে, তাহলে মনে করেন যে মানুষের কল্যাণ হবে না। আল্লাহ প্রদত্ত আইনে যদি শাসন ব্যবস্থা হয়, তাহলে মানুষের শান্তি হয়। ইব্রাহিম আলাইহিসসালামের সময় উনি তো পূজা মণ্ডপে গেছেন পূজা ভাঙবার জন্য, যেন মানুষের মন গড়া, মানুষের হাতের তৈরি এই পূজা মণ্ডপ থাকতে পারে না, এটা আল্লাহ প্রদত্ত আইন না। আওয়ামী লীগ সরকারের আমলে মূলত আওয়ামী লীগ ইসলামেরও শত্রু, মানুষেরও শত্রু। মানুষ চায় শান্ত শিষ্ট ভদ্রতা, প্রত্যেকটা মানুষ এরা চাচ্ছে যে আমরা দুনিয়াতে শান্তিপূর্ণভাবে বসবাস করি। কারো হুমকি ধমকি, এই পূর্বের ন্যায় যদি সন্ত্রাসী কার্যকলাপ হয়, পূর্বের ন্যায় যদি মানুষের সৃষ্টি করার মতবাদে মানুষ চলে, তাহলে মনে করেন যে মানুষের কল্যাণ হবে না, অকল্যাণ হবে। আর আল্লাহ প্রদত্ত আইনে যদি চলে, আর আল্লাহ প্রদত্ত আইনে যদি শাসন ব্যবস্থা হয়, তাহলে মানুষের শান্তি হবে। আল্লাহর তরফ থেকে ফয়সালা যেটা হবে, ওই দলকেই এগিয়ে নিতে যাচ্ছে। জামাতের রাজনীতি তো শান্তশিষ্ট সভ্যভদ্র, যদিও জানি না পুজো মণ্ডপ, তো হয়তোবা তাদের যে মানুষের যে একটা একত্রিতভাবে এই দুনিয়াতে বসবাস করা, এইটার দিকটা মনে করেন তারা পূজা মণ্ডপে যাচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করছে। কিন্তু ইসলামিক, যেমন ইব্রাহিম আলাইহিসসালামের সময় উনি তো পূজা মণ্ডপে গেছেন পূজা ভাঙবার জন্য, যেন মানুষের মন গড়া, মানুষের হাতের তৈরি
এই পূজা মণ্ডপ থাকতে পারে না, এটা আল্লাহ প্রদত্ত আইন না। সম্ভবত ওনারা ওখানে গেছে এদেরকে মানে যাতে গন্ডগোল না করে কেউ, আশেপাশের লোকেরা ওদের যেন পুজো করতে বিঘ্ন না ঘটে। তো আসলে ইসলামিক দৃষ্টিতে এটা সহযোগিতা করা না যায়। এখন ওনারা হয়তো বা গেছে এই জন্য যে আমাদের আদর্শ আমাদের শিষ্টাচার দেখে যদি ওরা আমাদের কাছে আসে, আমাদের সাথে আসে এবং আমাদের সাথে রাজনীতি করে, তাহলে আমাদের জন্য মঙ্গল হবে, এই আশায় হয়তো বা গেছে। আসলে বিএনপিটা এখন যে দুর্বিষহ অবস্থা আমি দেখতে পাচ্ছি, এটা মূলত এদের মূল খারাপ না, মূল ভালো, কিন্তু তাদের যে নেতাকর্মী যারা ওই যে ছোটোখাটো লোকজন যারা আছে, এদের বৈশিষ্ট্য দেখলে তো হাস্যকর মনে হয়। আওয়ামী লীগ সরকারের আমলে মূলত আওয়ামী লীগ ইসলামেরও শত্রু, মানুষেরও শত্রু এবং দেশেরও শত্রু। এত কত ভালো থাকতে পারে বুঝলেন? আপনি আওয়ামী লীগ করেন আপনার জন্য মঙ্গল, আমি আওয়ামী লীগ করেন আমার জন্য অমঙ্গল। এক সরকার আসে বলে যে এইবার বেতন হবে, আর এক সরকার আসে বলে এইবার বেতন হবে। এই মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে কেন ধোঁকাবাজি দিচ্ছে? আমরা শিক্ষা দিই ক খ আলিফ বা তা সা, আমরা ছাত্রদেরকে মাথার ঘাম পায়ে ফেলে, পায়ের ঘাম মাথায় ফেলে দিনের পর আমরা শিক্ষা দিয়ে আসতেছি, অথচ আমাদেরকে একটা টাকাও দেওয়া হয় না। তাহলে আমরা এখানে কেন কষ্ট করব বারবার? আমাদেরকে আর এই কষ্ট থেকে মুক্তি করুন, আমাদেরকে এই জাতীয়করণ করুন এবং আমাদেরকে একটা ছাইন দিয়ে দেন মাননীয় উপদেষ্টা। আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আমাদেরকে আর কষ্ট দেন না। আমাদের এই 28শে জানুয়ারি 2025 তারিখ থেকে আমাদের সরকার বারবার আমাদেরকে এই 42 বছর ধরে আমাদেরকে কষ্ট দিয়ে যাচ্ছে। বারবার বলে, এক সরকার আসে বলে যে এইবার বেতন হবে, আর এক সরকার আসে বলে এইবার বেতন হবে। এই মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে কেন ধোঁকাবাজি দিচ্ছে? আর আমরা বলতে চাই, আর আমাদেরকে এই ধোঁকাবাজি দিয়ে কতদিন রাখবে? কত ভাই বয়স হয়ে গেছে, তাদের চাকরি চলে যাচ্ছে এবং মারাও যাচ্ছে। এদের কি জীবন ফিরে দিতে পারবে সরকার? আর এদের কি আশ্বাস নেই যে আমাদের মাদ্রাসার বেতন নিয়ে এই দুনিয়া থেকে চিরবিদায় হবে? কেন আমরা এই লাঞ্ছিত হয়ে আসি? কেন আমরা এই কাম থেকে বঞ্চিত হয়েছি? বাংলাদেশে কত শ্রমিক টাকা পায় পরিশ্রম করে, আর আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমরা একটা টাকাও পাই না। আমরা শিক্ষা দিই ক খ আলিফ বা তা সা, আমরা ছাত্রদেরকে মাথার ঘাম পায়ে ফেলে, পায়ের ঘাম মাথায় ফেলে দিনের পর আমরা শিক্ষা দিয়ে আসতেছি, অথচ আমাদেরকে একটা টাকাও দেওয়া হয় না। ছেলে মেয়েদেরকে উপবৃত্তি দেওয়া হয়, বই দেওয়া হয় সরকারের থেকে, কিন্তু আমরা শিক্ষক আমরা একটা টাকাও পাই না। নিজের খাওয়া নিজে পড়ে আমরা স্বামীর থেকে চেয়েছে টাকা নিয়ে আমরা সব কিছু দিন যাপন করেছি। ছেলে মেয়েদের কাছে আমরা দাঁড়াতে পারি না, একটা আত্মীয় স্বজনের কাছে আমরা যাইতে পারি না, টাকার অভাবে আমরা দান করতে পারি না, আল্লাহর রাস্তায় একটা টাকাও আমরা দান করতে পারি না। কেন আমরা এত লাঞ্ছিত অস্বীকার হব? আর এই সরকার বলেছে আমাদেরকে নীতিমালা দিয়ে দিয়েছে যে আমাদেরকে তো টাকা দেয় না, বেতন দেয় না, তবু বলতেছে যে তোমরা নীতিমালা অনুযায়ী জাতীয়করণ নবায়ন করতে হবে। সেই নবায়নের ভেতর বলতেছে যে জমির খাজনা থাকতে হবে, খারিজ থাকতে হবে, তারপরে ব্যাংকের টাকা থাকতে হবে। আর আমরা কি এই ব্যাংকের টাকা খাজনা খারিজ করেও যদি বেতন না পাই, তাহলে এর মতো দুঃখ কোথায় থাকবে? বাংলাদেশের আমরা কত কষ্ট করে দিন যাপন করতেছি, তাহলে আমরা যদি ওই টাকা খরচ করি, তাহলে মাদ্রাসার যদি বেতন না হয়, তাহলে এর মতো দুভাগা আমরা কোথায় যাব? আমাদের বেতন হবে না। ওই সব কাগজ না থাকলে অফিসারেরা, শিক্ষা অফিসার আমাদেরকে গ্রহণ করবে না, তাহলে আমাদের মাদ্রাসা কি থাকবে? আর ছাত্রছাত্রী প্রাইমারি স্কুলে ভরে যায়, আমাদের মাদ্রাসার থেকে সরে সরে চলে যাচ্ছে। কেন? বলতেছে যে আপনাদের মাদ্রাসার কোনো বৃত্তি নাই, আপনারা কোনো বেতন পান না। আমাদের মাদ্রাসা ছাত্র নেয়, ছাত্র না থাকলেও বেতন হবে না। এর মতো দুঃখ আর আছে? আমরা বাড়ি বাড়ি যাই ছাত্রছাত্রী ভর্তি করতে, তারা বলে যে আপনার কাছে বেতন নেয়, আপনার কাছে মাদ্রাসার কোনো দাম নেই, এখানে পড়াশোনা করব না। তাহলে আমরা কি করে আমরা মাদ্রাসা টিকে রাখবো? এটা আমি বলতে চাই সরকারের কাছে। এবং মাননীয় উপদেষ্টা, আপনি দয়া করে আমাদেরকে স্বীকৃতি দেন, আমাদেরকে বেতন করে দেন, জাতীয়করণ করুন। দেখেন আমাদেরকে সম্মান দেন, আমরা একটা শিক্ষক, আমরা শিক্ষা এই কলম দিয়ে লেখি এবং মুখ দিয়ে আমরা পড়াই। আমাদের শিক্ষায় অফিসার হয়েছে, তারপরে মন্ত্রী হয়েছে,
পুলিশ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, দারোগা হয়েছে এবং বড় বড় ক্যাডার হয়েছে, বিএসসি ক্যাডার, কিন্তু আমাদের শিক্ষায় শিক্ষিত হয়েছে। বেগম রোকেয়া কষ্ট করে গেছে, আমরাও ওই রকম কষ্ট করে যাচ্ছি, আমাদের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। কাজী নজরুল ইসলাম লিখেছে, আমরা সেই লেখায় আমরা প্রতিষ্ঠিত হয়েছি, ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিই, কিন্তু আমাদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হয় না। আমাদেরকে স্বীকৃতি দেন, আমাদেরকে জাতীয়করণ করুন। এক আবু সাইদ মৃত্যুবরণ করেছে গুলি খেয়ে, আর আমরাও এখানে প্রেস ক্লাবে আজ না হলেও 8 দিন হলে যাবত আমরা এখানে, 9 দিন হলে আমরা এখানে রয়েছি। তাহলে আমরা এখানে কেন কষ্ট করব বারবার? আমাদেরকে আর এই কষ্ট থেকে মুক্তি করুন, আমাদেরকে এই জাতীয়করণ করুন এবং আমাদেরকে একটা ছাইন দিয়ে দেন মাননীয় উপদেষ্টা। আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আমাদেরকে আর কষ্ট দেন না। আগের কথা আর বর্তমান কথা এক না, তারপরও আমার মনে হয় না এবার নির্বাচন উল্টাপাল্টা কিছু হবে। তবে আমার বিশ্বাস এবার বাংলাদেশে ইতিহাস হবে, নির্বাচন সুষ্ঠু হবে। কোন দল যাবে সেটা বিষয় না, সবাই ভোট দিতে যাবে এটাই বিষয়। তখন তো জবান ছিল না, এক কথাতে বুঝানেন যে তখন দেশের অবস্থা কেমন ছিল। তখন কেউ কোনো শব্দ করতে পারেন না, এখন প্রতিবাদ করতে পারতেছেন, যে কোনো কাজ করতে পারতেছেন, এটাই। আর কি চান? একটা সরকারের সময় দেন, বাকিটা গুছাই নেবে যেই ক্ষমতায় আসুক। এই যে বললাম, রাজনীতি দলগুলোর বিষয় না, আমার ব্যক্তি বিষয়। এখন যাদেরকে দেখতেছি ফেজে, বিএনপি আসুক, জামাত আসুক বা একসেপ্টা যেই আসুক, যারা এখন আমাদের জন্য কাজ করতেছে তারা সবাই অনেস্ট আমার মনে হয়। তা তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমার মনে হয় দেশ আগায় যাবে। বিগত পিছনে 10 বছর কোনো প্রভাব পড়ে নাই। আওয়ামী লীগ জোর করে করুক আর যেমনি হোক, 10 বছর ফার্স্টটা তো ইলেকশন হয়েছে, পরের 10 বছর তো ইলেকশন হয়, দেশ পিছায় গেছে, দেশ পিছায় যায় না। আমাদের সবার যদি এরকম মন মানসিকতা থাকে, আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, বিএনপি অংশগ্রহণ করুক, জামাত অংশগ্রহণ করুক, যার মন চায় করুক, দেশে সুষ্ঠু ইলেকশন হবে এবং দেশ আগায় যাবে, এটা আমার বিশ্বাস। অনেস্ট তো সম্ভব না, তবে দেশের জন্য কাজ করার সরকার দেখতে চাচ্ছি, শিক্ষিত সরকার দেখতে চাচ্ছি, অশিক্ষিত না। অ্যাটলিস্ট সংসদে 300, আমাদের 18 কোটি মানুষের গার্জিয়ান 300 জন, 300 জনে যে শিক্ষিত থাকে, তার কাছে যেন কিছু বলা যায়, সেজন্য ওটা বুঝে, এরকম শিক্ষিত লোক হলেই দেশ ইনশাল্লাহ আগায় যাবে। ডিপার্টমেন্ট চেঞ্জ করে দেওয়া উচিত সর্বপ্রথম। সচিবালয়ে যত বুড়ারা আছে তাদের দরকার নেই, এদেশে অনেক শিক্ষিত আছে। আপনি জরিপ করেন, আমার কথা কিছু যায় আসে না দেশে, তারপর আপনি জরিপ করেন, যারা সচিবালয়ে বসে আছে তারা পাকিস্তান পিরিয়ডের ম্যাট্রিক ইন্টার পাস, এখনো যারা বুড়া বসে আছে। এখন আমাদের অনেক কোয়ালিফাইড লোক আছে, অনেক কোয়ালিফাইড ভাই আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, অনেক শিক্ষিত লোক আছে। তারা দেশে অপরচুনিটি পাচ্ছে না বলে বিদেশ চলে যাচ্ছে, তাদের বসান, দেখেন, ট্রায়াল দেন, 6 মাসের কোনটাকে ট্রায়াল দেন, তাইলে বুঝতে পারবেন দেশ কোথায় আছে আর আমরা কোথায় যাচ্ছি। সর্বশেষ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এটা আরেকটা ইতিহাস হবে, সবাই ভোট দিতে যাবে। আমার মনে হয় না এর আগে এরকম কোনো ইলেকশন হয়েছে বা হবে। গতকাল নোয়াখালীর নিয়াজপুর ইউনিয়নে সন্ত্রাসী যুবদল, ছাত্রদল এবং বিএনপির সন্ত্রাসীরা ইসলামী ছাত্র শিবিরে অত্যন্ত নৃশংসভাবে হামলা করেছে। তারা আমাদের 40-এর অধিক ভাইকে রক্তাক্ত করেছে। সেই পবিত্র মাটিতে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যুবলীগকে আমরা বরদাস্ত করব না। এই যুবদলের সন্ত্রাসীরা কোরআনের প্রোগ্রামে হামলা করেছে। আজকে রাতের মধ্যেই তাদেরকে গ্রেফতার করতে হবে। বর্তমান সময়ে এই সংগঠনটা একটা বস্তা বসা, একটা জাহিলি সমাজ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা কি দেখলাম, 5 তারিখের পরে সকল সংগঠনগুলো এদেশকে গঠনমূলক কাজ করার জন্য প্রতিযোগিতা করছে, কিন্তু এই বিএনপি আবার বাস্তবতা দলটা 5 তারিখের পর থেকেই তারা টেম্পোরাল দখলের রাজনীতি শুরু করছে। তারা বর্তমান সময়ে কোরআনের উপরে হামলার রাজনীতি শুরু করছে। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা কি ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠতে চাও? তোমরা যদি ইসলাম বিরোধী শক্তি হিসেবে
নিজেদেরকে গড়ে তুলতে চাও, তোমরা জেনে রাখো আমরা ইসলামের পক্ষের শক্তি হিসেবে গড়ে তুলতে চাই। আমরা বিএনপির আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা আরো জেনে থাকবেন গত 16 অক্টোবর কবির হাটে ইসলামী ছাত্র শিবির চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছিল। যে সমস্ত শিক্ষার্থীরা গত 30 দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে ছাত্রলীগ নির্লজ্জের মতো করে সে প্রোগ্রামে তারা হামলা চালিয়েছিল। আমরা এই হামলার ছাত্র দলের এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির কোথায় কোথায় বাংলা ছাড়া, বাংলা কি তোর বাপদাদা, বাংলা কি তোর বাপদাদা, কোথায় কোথায় বাংলা ছাড়া। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে 2 জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তারা বিমানবন্দরের কর্মী। দুর্ঘটনা কবলিত প্লেনে থাকা 4 ক্রু সদস্য জীবিত রয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটসের ফ্লাইট EKA 9788 পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এসিটি। সোমবার স্থানীয় সময় ভোর 3:50 প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরে উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানবন্দরের 2 জন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করার সময় তাদের হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে 2 জনই মারা যান বলে পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম RTH-কে জানিয়েছে। অন্যদিকে প্লেনে থাকা 4 জন ক্রু সদস্য জীবিত রয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য 2টি রানওয়ে চালু রয়েছে। উদ্ধার অভিযানে হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধার জাহাজও অংশ নেয়। বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল এমন অন্তত 11টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল, কারণ দীর্ঘদিন ধরে নিরাপত্তার ভালো রেকর্ড ধরে রেখেছে বিমানবন্দরটি। রাজধানীর যাত্রাবাড়িতে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। আজ সোমবার ভোরে রায়েরবাগ এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোহাম্মদ রাসেল মিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কনস্টেবল। তিনি সিআইডির প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। তার বাসা যাত্রাবাড়ির রইসনগর এলাকায়। রাসেলকে হাসপাতালে নিয়ে আসা নুরুল ইসলাম বলেছেন, আমি ওই পুলিশ সদস্যের পাশের বাড়িতেই ভাড়া থাকি। আজ ভোর 5:30টার দিকে যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন রাসেল। এ সময় অজ্ঞাত 3 থেকে 4 জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে তার হাতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়। তিনি বলেছেন, পরে আমরা খবর পেয়ে চিকিৎসার জন্য প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাকে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সোমবার 20 অক্টোবর সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। তিনি জানিয়েছেন, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কন্টেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। অনুসন্ধানে জানা গেছে, তারা বাংলাদেশে বসে ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধী করছেন না, বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসেই পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে। সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি পত্রিকা এই 2 যুগলের বিষয়টি সামনে আনে। তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবান থেকে। আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। তো তাদের বিরুদ্ধে যে
মূল এলিগেশন যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদের উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি। তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে, যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। এই জন্য আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা হচ্ছে আমাদের সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে একটা, অনেক সেনসিটিভ ইস্যু মনিটর করে থাকে। তো ডিসেন্ট নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিডিওর দিক থেকে অনেক টপ র্যাঙ্কিং এ উঠে আসছে। এবং তো এই যে সূত্র ধরেই আমাদের এই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদের আইডেন্টিফাই করতে সক্ষম হয়, বান্দরবনে গিয়ে টেস্ট করে। ভাই তাদের এই ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে তারা কিভাবে পেলো? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই ধরনের আরো ছোট বড় না হলেও নানা ধরনের তারকাদের আমরা দেখতে পাই অনলাইনে, তো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পরবর্তী আপনার ব্যবস্থা কি মিডিয়ার জন্যই অপেক্ষায় থাকবেন না আপনারা নিজে থেকে উদ্যোগী ব্যবস্থা নেবেন? সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে, যারা এই ধরনের সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ করে এদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো আমরা শুধু মিডিয়ার দিকেই তাকিয়ে থাকি না, আমাদের ইন এনি ওয়ে যদি ইনফরমেশন থাকে এবং সেটা যদি ফোরসিবল হয়, সেটা আমরা বলি ইন্টেলিজেন্স, তার বেসিসে আমরা অ্যান্টিসিপেট করি এবং যে সম্ভাব্য অপরাধকে যেমন আমরা ইন্টারভেনশনে সহযোগিতা করি, আবার অপরাধ হয়ে গেলে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে আসলে সেটা আমাদের মূল। একটা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এই আইনের সেকশন 8 এইটি মামলা করা হয়েছে এবং এই অপরাধটা হচ্ছে আমলযোগ্য এবং নন বেলেবল অপরাধ। আমাদের সিআইডি বানিয়েছি যে তারা আরো অনেককেই উদ্বুদ্ধ করেছে এবং আরো অনেকেই এই জগতে প্রবেশ করেছে। তো যাদেরকে তাদের মাধ্যমে যারা উদ্বুদ্ধ হয়েছে তাদের তথ্য পেয়েছে কিনা তাদেরকে এবং যারা এই জগতে তারা মানে যারা যুক্ত হয়েছে তারা বাদেও যারা এই জগতে প্রবেশ করতে চায় তাদের ব্যাপারে সিআইডি পক্ষ থেকে করা কোনো বিষয় হচ্ছে কিনা? এই যে এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো, এটাই হচ্ছে অন্যদের জন্য একটা মেসেজ। ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ। আর যেটা আপনি বললেন যে অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না। তাদের সাথে আরো এনহ্যান্সড ইন্টারোগেশনের পরে ইন ডিটেইলস যখন আমরা জানবো, তার পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা। 112টি যে ভিডিওটা রয়েছে এগুলো কি বাংলাদেশের যে এরিয়া সেই এরিয়া থেকে ডিলিট করা হবে কিনা? এগুলো আমাদের এরিয়া থেকে ডিলিট এবং এগুলোকে ডিফাঙ্ক্ট করার জন্য, মানে আমাদের এখান থেকে যাতে সহজে আমরা দেখতে না পাই এই ব্যবস্থার জন্য আমরা চিঠি লিখব সংশ্লিষ্ট অর্গানাইজেশন। বেশ কিছু মাধ্যম, যেসব মাধ্যমে তারা এই কন্টেন্টগুলো ছড়ায়, কোন কোন মাধ্যমে ছড়ায়? এটা আপনি জানেন, অনলাইন হচ্ছে আসলে ওপেন। আপনার জন্য যেমন ওই আফ্রিকার একজনের জন্য আমেরিকা, সবার জন্য এটা হলো ওপেন স্পেস। এটাতে ইন্টারেক্ট করা কম্পারেটিভলি অনেক ইজি। এটা আমরা অস্বীকার করার উপায় নাই যে আমরা 100% কন্ট্রোল আমরা করতে পারবো। তাদেরকে নতুন ক্রিয়েটরকে মানে অ্যাড করার জন্য তারা একটা টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করছে এবং সেখানে নগদ অর্থ প্রদান করা হচ্ছে। এবং নগদ অর্থ আসলে কি পরিমাণ প্রদান করতো আর তাদের চ্যানেলটাতে কি পরিমাণ মেম্বার রয়েছে আমরা এই আইডি গুলো আইডেন্টিফাই করছি এবং তাদের লিংক পরিষ্কারভাবে পাওয়া গেছে। এই জন্যই প্রাথমিকভাবে তাদেরকে আমরা বোঝা যাচ্ছে যে তারা এই অপরাধের সাথে
প্রাইভেট কারের চালক ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে দরজা খুলছিল, আমি পাশে যাচ্ছিলাম, সে লুকিং গ্লাসে না তাকিয়ে এই দরজা খুলছে, আমার বাইকের সাথে লেগে গেছে। তখন এখানে আমার এক বন্ধুর বাইকের শোরুম আছে, তো ও আমাকে সন্ধান দিছে এখানে, যে এখানে শাহিন ভাই উনি খুব ভালো কাজ করে, উনি মোটামুটি ভালোই কাজ করছে, অল্প খরচের ভিতরে এটা করে দিছে। যেখানে এটা আমার 4000 টাকার মতো খরচ হতো, সেখানে উনি প্রায় 600-700 টাকার ভিতরে ক্লিয়ার করে। হ্যাঁ, এটা সেট পাওয়া যায়, মানে সেখানে লাইট সব অরিজিনাল সব সেট একসাথে 4000 টাকার মতো লাগে। গাড়ির হেডলাইট যদি ভেঙে যায়, হেডলাইটে গ্লাস বানাই দিই, ব্যাকলাইটে গ্লাস বানাই দিই। তারপরে এমন আছে কিছু কিছু গাড়ির লাইট পাওয়া যায় না, এটা আর কি আমরা বানিয়ে দিতে পারি, যেটা না পাওয়া যায়। আর প্লাস্টিকের যে আপনি বাম্পার টাম্বার, হুন্ডার মাঠঘাট কিটমিট যা আছে, এটি ভেঙে গেলে আমরা মনে রিপেয়ার করে দিতে পারি। দামি দামি গাড়ি আপনার কোনো জিনিস মনে পাওয়া যায় না, এটি মনে হয় আমরা বানাই দিই। গাড়ির হেডলাইট, ব্যাকলাইট, তারপর আপনার বাম্পার যদি আপনি ভেঙে যায়, এটা আপনার রিপেয়ার করে দিতে পারেন। বাম্পার যদি এত টুকরা না থাকে, এটা আমরা মডিফাই করে লাগাই দিতে পারেন। যেমন এই যে হুন্ডার এমন যে লক ভেঙে গেছে হেডলাইট, এই লকটা আমরা বানাই দিতেছি নতুন করে। এগুলো সব হাতেই মেক করেন নাকি? জি জি জি। তারপরে তার নাই যে ব্যাকলাইট মনে করেন যেহেতু টুকটুকরা, কিন্তু এটা নাই, ঠিক আছে, এটা আমরা মডিফাই করে আরেক সাইড আছে, ওই সাইড আছে, ওরকম করে আমরা বানাই দিতে পারি। এই যেহেতু ভাঙা টুকরা নাই, এই যেটা লাগায় যেমন যে মেজারমেন্টটা নেন কিভাবে? মেজারমেন্ট মনে হয় যে এটা তো এতটুকু নাই, আপনি অপর সাইড আছে, অপর সাইড থেকে এটা মাপটা লইছি, মাপ লয়ে একরোটভাবে লাগাই দেবো। এটাই ট্রেডিং বলতে আমরা শুরুতে কাজ করি, এটাই ট্রেডিং। উস্তাদেরা শিখাইছি, আমরা শিখছি। দাগটা হচ্ছে আপনার এর যেটা বানাবো রে, ওপর সাইড তো আপনার এগুলো দাগ আছে, এই যে রেক আছে, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই গিরি যে দাগ, এগুলো আপনার এটাতে না দিলে তো দুইটা দুই রকম হবে, তার জন্য আমরা এটা দিয়ে সেম বলতে একটু 19-20 হবে, কারণ এটা তো মেশিনে ডাইসে করা, আর আমাদের হাতে একটু 19-20 হবে। গাড়ির আসলে কি কি কাজ করেন, মানে কি কি ধরনের কাজ? আমরা মূলত আপনার প্লাস্টিক যাবতীয় যা কাজ আছে, আপনার হেডলাইট, ব্যাকলাইট, বাম্পার, লুকিং গ্লাস, গাড়ি পলিশ, তারপর আপনি এই যে গ্রিল, তারপর আপনার বাইকের এই যে মাঠগার্ড, হেডলাইট, প্লাস্টিকের যে কোনো কাজ বলবেন সব করে দিতে পারবো আমরা। চাইক্লোন সেটা দাগ হবে, পুরো মিলে যাবে, এই মাল দিয়ে আমরা করে দেবো, সেম টু সেম মাল, কোনো নির্দিষ্ট নেই। সাদা জায়গায় সাদা আছে, লালে জায়গায় লাল, সব মালই আছে আমাদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েত আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রীর নাম বর্ষা আক্তার। তাকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়েত আহমেদ। রবিবার রাত 11টার পরে বর্ষাকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে আটক করা হয়। এছাড়াও বাড়ির বাকি সদস্যদেরও কড়া নজরদারিতে রেখেছে পুলিশ। নিহত জুবায়েত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও ছাত্রদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। টিউশনি করতে যাওয়ার পথে খুন হওয়া জুবায়েদের মরদেহ ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেছেন, প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। এছাড়া সিসিটিভির ফুটেজ দেখে ইতিমধ্যেই আমরা 2 জনকে শনাক্ত করতে পেরেছি। তাদের আটকের জন্য আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করছি খুব স্বল্প সময়ের মধ্যেই তাদেরকেও আটক করতে সক্ষম হব। এখন আর এর চাইতে বেশি কিছু বলতে পারছি না। বিকাল 4:30টার দিকে টিউশনি পড়ানোর বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে খুন করা হয় জুবায়েতকে। এর 1.5 ঘন্টা পর ক্যাম্পাসে ঘটনা জানাজানি হলে ওই বাসা ঘিরে রাখে পুলিশ। পরে দীর্ঘ 6.5 ঘন্টা ধরে ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই তদন্ত করে প্রাথমিক আলামত সংগ্রহ করে। আওয়ামী লীগ সরকার আমলে উন্নয়ন দেখছে উনি, কিন্তু ভালো উন্নয়ন করছে, কিন্তু বিগত সরকার যত সরকার আছে কিন্তু উন্নয়ন দেখি নাই। যে এইবার যদি নির্বাচন হয় সুষ্ঠুই হবে। বর্তমান দেশের পরিস্থিতি ভালো না, গরিবের খুবই খারাপ। গরিবে যে আগে যে ইনকামটা ছিল ইনকামটা নাই। এখন যে পরবর্তী যে সরকার আসবে, উপদেষ্টা বলছে যে সুষ্ঠু নির্বাচন হবে, কতটুকু হবে এখন ফেব্রুয়ারি মাসে আসলেই বোঝা যাবে। ঠিক আছে, দাঁড়িপাল্লা আসবে না বিএনপি আসবে এখন ফিল্ডে দেখা যাবে। দেখতেছি বর্তমানে আমার বিএনপির থেকে আপনার ওই জামাত ইসলামের চাহিদা বেশি। ওদের আমিও চাই যে জামাত আসুক, যে ধর্ম কোরআনে যে একটা আইন আছে, আইনের শাসন চলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা গ্রহণযোগ্য না, নির্বাচনটা গ্রহণযোগ্য না। এত বড় বৃহত্তম দল একটা, উনি আসুক, নির্বাচন করুক, সবচেয়ে বেশি ভালো হবে। গত সরকারের আমলে দেশের অবস্থা মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখন তো মনে করেন যে মানুষের হাহাকারের মতো পড়ে গেছে দেশের আইন শৃঙ্খলা। আওয়ামী লীগের সরকার দেশের পরিস্থিতি খুবই ভালো ছিল, সবার পকেটে টাকা ছিল।
এখন যে সরকার যে পোল্ট্রি খাইছে, এখনো মানুষ অর্থনীতিতে খুবই সংকট, কারণ কারো কাছে কিন্তু টাকা নাই। এখন বাজারে যাবে কিন্তু একটা মাছ কিনতে গেলে চিন্তা ভাবনা করে। আর যারা টাকা পয়সা ছিল সেটা তো দেশের বাইরে চলে গেছে, আর টাকাটা খরচ করবে কেটা, এর লেগে দেশে একবার অভাব পড়ে গেছে। তো আগের দল এবার আসলো নৌকা মার্কা, এরা যে সময় ক্ষমতা আসলো তখন গরিব মানুষ সাধারণ গরিব ভাড়াই কামাইছে, ভাড়াই খাইছে, কোনো অভাব আসলো না। তখন দেখা যায় ডাক্তার ইউনূস আইছে, হ্যাঁ কি করে না করে কোনো হিসাব নাই। ছাত্র এখান থেকে ই করতেছে, এরা নির্বাচন নিয়ে ব্যস্ত। কে কার আগে ক্ষমতা যাবে নাকি, কে কার আগে ক্ষমতা যাবে, ক্ষমতা নিয়ে ব্যস্ত এরা, কিন্তু দেশে কোনো উন্নতি নাই। বিএনপি রাজনীতি আমি আগে ভালো মনে করছিলাম, বর্তমান যে পরিপ্রেক্ষিত, ঠিক আছে, ওরা ক্ষমতা আসার আগে দেখেন লুটপাট এটা সেটা বহুত কিছু করতে চান। নির্বাচন যদি ওরা জয় লাভ করে আওয়ামী লীগের চেয়ে বেশি খারাপ হবে। ওরা মনে বিএনপি আসবে কিন্তু বেশি দিন লাস্টিং করবে। প্রকৃতির রাজনীতি করার উদ্দেশ্যে আসে না, ওরা রাজনীতি করতে আসে টাকার জন্য। আর কে কত টাকা কামাইতে পারবে, ওরা যদি প্রকৃতির রাজনীতি হইতো তাদের দেশের জনগণের কথা ভাবতো। ওরা চিন্তা করতেছে যে আমরা কিভাবে আমার টাকা পয়সা ইনকাম করে নিজের ফ্যামিলিতে ভালো থাকবো, আর এই চিন্তা ভাবনা, কিন্তু জনগণের চিন্তা তারা করবে না। বিএনপি তো আমরাও করি, ছোট থেকেই আমরা বিএনপি করি, কিন্তু বিএনপি করি এই কারণে যে মনে করেন বিএনপি এখন করতে হইব এটা তো কথা না। কারণ জামাতের চোখ আপনার চেয়ারগিলার দিকে, বড় বড় চেয়ারগিলার মধ্যে জামাতের চোখ। আর আপনার বিএনপির চোখ হইলো মনে করেন আপনার কাঁচা বাজার, নদীঘাট, টেম্পু স্ট্যান্ড এদিকে গেছে। তারপরেও মনে করেন মানুষ বিএনপি মধ্যে বেশিরভাগ ওই যে হাইব্রিড নেতাগিলার লগে ভরাইছে, এই কারণে ওদের উপরে এই চাপ সৃষ্টিটা আইতেছে, ওদের বললাম কামাইতেছে। না, জামাত আসলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে, সুন্দর হবে, কিন্তু কোনো চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, প্রতিটি মানুষ সুষ্ঠুভাবে আপনার চলাফেরা করতে পারবে। এটাই মনে করি যে জামাত আসুক, জামাত আসলে সবচেয়ে ভালো মনে করি। এখন তো বর্তমান জামাতের রাজনীতি আমাদের কাছে ভালোই লাগে, কারণ ওরা তো ধাপে ধাপে আগাইতেছে। মানুষ পর্দা তাহলে ঘরেতে বাইরেব, যেমন আমার বউ আমার মেয়েরা এখন যেভাবে চলাফেরা করে, তখন পর্দা হলে হবে। একটা কিছু মুসলমান আছে আপনার ছদ্মবেশে ধর্মটাকে আপনার ওই যে ধ্বংস করার জন্য, ওদের করার জন্য কিছু লোক আছে যে ইহুদিরা ওদের উপরে করতেছে, পরিচালনা করতে, যে মুসলমান কোনো ধর্ম না থাকে এই দেশটা ইহুদি হয়ে যাক। ওরা তো ওরা প্রকৃতি মুসলমান না, ওরা তো হচ্ছে মনে করে ইহুদি। আমি মনে করি দেশে উন্নয়ন অনেক হবে, কিন্তু আমাদের যে বর্তমান যে নারীরা যে সমস্ত চলাফেরা করে নিজের দেখলেই ঘৃণা করে, ওরা আসলে মেয়েদের পর্দাশীলভাবে থাকবে, মা বোনেরা থাকবে, আমার মা বোনেরা থাকবে, সবচেয়ে ভালো মনে করি। অনেক ওদের ইচ্ছা, ওরা যদি মনে করেন মা বোনাগো পর্দা হলে করে এইটাই। মানে তো আমি নিয়ত করছি আমি বিএমপি করি, দানে শিশিয়ে দিন, কিন্তু এখন মুসলমান হিসাবে বলি যে আপনার জামাত ওই দিক দিয়ে উন্নয়ন হইব, মা বোনরা শান্তিতে পর্দা হলে থাকতে পারবো। গেজেট আকারে প্রকাশ পাবে, আমাদের হাতে দেবে যে এই আপনাদের দাবি দেওয়ানো মাইনে নিলাম, আমরা হাতে পেপার পাবো, আমরা যাবো। অন্যথায় আমরা আমরণ এখানে থাকবো, আমরা আদায় নেওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। আমাদেরকে গত মাসে 28 তারিখে আমাদেরকে বলছে যে এমপিভুক্ত সহ পর্যায়ক্রমে জাতীয়করণ করবে। আমাদের পাঠদানের সমস্যা আপাতত হচ্ছে, হলেও আমাদের পেটে ভাত নাই, আমরা ক্ষুধার্ত। আমাদের এই দাবি দেওয়ার মধ্যে ওটাও আছে যে আমরা পাঠদান করলে সুষ্ঠুভাবে পাঠদান করতে হলে আমাদের সবকিছু স্বাভাবিকভাবে পেতে হবে। আমরা সেই আশ্বাসে সকল শিক্ষক বাংলাদেশে খুশি, আর সকল শিক্ষক যাদের স্থানে চলে গেছে। আমরা সবাইভাবে পাইতেছি না। আমরা 40 বছর পর্যন্ত আমরা আন্দোলন করতেছি, পাঠদান করতেছি, সবকিছু ঠিক আছে পাশাপাশি, কিন্তু এখন আমরা আর পারতেছি না। এই জন্য আমরা এখন আপাতত স্টপ করে আমরা এখন মাঠে নামছি। আবার গত মাসের 14 তারিখে আমরা আন্দোলন রাখছি। এই যুগ্ম সচিব মাসুদুর রহমান স্যার বলছে যে আপনাদেরকে 1 মাসের ভিতরে আপনাদেরকে আমরা করবো, অনুদানভুক্ত এমপিভুক্ত করবো। ততদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা আমরা মাঠে থাকবো। আমরা আর আমাদের বরাদ্দ আছে, বাজেট আছে, কেন আমাদের দাবি মানতেছে না? আমরা গতকালকে এই যমুনার মুখে আমরা পদযাত্রা করার পর আমাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে বলছে যে আপনাদেরকে আমরা এটা ঘোষণা দিব। এখন সবচেয়ে বড় কথা হলো 1089,728 কোটি টাকা গত বাজেটে পাস হয়ে দিচ্ছে। প্রধান উপদেষ্টা স্বাক্ষরটা দেওয়ার লগে লগে কিন্তু আমরা বেতনটা পাই, সেটাও করতেছে না। শিক্ষকরা গণবিজ্ঞপ্তি আজকে 8ম দিন চলতেছে, সরকার থেকে আমরা এখন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব আমরা কোনো সাড়াই পাচ্ছি না। আমরা যে মানবতার জীবনযাপন করতেছি, আমাদের কষ্ট করে চলতেছি, 8ম দিন খাইয়া না খাইয়া আমরা মাঠে বের হয়েছি, আমরা এখন পর্যন্ত তার কোনো সুরা পাইলাম না। এজন্য আমরা প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব মহোদয় এবং বাংলাদেশের সকল জাতীয় দলের যারা নির্বাচনে জামাত ইসলাম, বিএনপি
যারা আছে সকলকে, এনসিপি সকলকে বলি যে আমরা যে আমাদের এই দাবিটা ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, আমাদের দাবিটা যেন অনবিলম্বে পালন করবে। আর যদি পালন না করে যতদিন হয় আমরা মাঠে অবস্থান করব, আমরা মাঠ থেকে ত্যাগ হবো না। সবকিছু আমাদের মানে প্রস্তুত। আমরা দীর্ঘদিন থেকে দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করতেছি। দাবি আদায় প্রায় সবসময় 26 জানুয়ারি আমাদেরকে বলছে যে আপনাদের জাতীয়করণ আমরা মেনে নিলাম, আপনারা এখন ঘরে ফিরেন। আমরা আশ্বস্ত হলাম, চলে গেলাম। এরপরে আমরা আবার 14 আগস্ট আসলাম, আমাদেরকে বলো আপনাদের দাবি দেওয়া সব মেনে নিয়ে গেছে, আমরা কিছুদিনের মধ্যে কিছু টাকা আপনাদেরকে দেবো, আমাদেরকে 1 মাস সময় দেন। আমরা 1 মাস সময় দিছি। 1 মাস পরে যখন দেখছি যে আমাদের দাবি দেওয়া আসলেই ফলপ্রসূ না, আমাদের কিছুই কাগজপত্র আমরা পাইতেছি না, তখন আমরা আবার মাঠে নামছি। আমাদের এখন কথা হচ্ছে যে আমরা গেজেট আকারে অথবা প্রজ্ঞাপন হাতে পাবো, আমাদের সরকারিভাবে কাগজ আমাদের হাতে দেবে, আমরা দাবি দেওয়া মেনে নিলে আমরা মাঠ ছাড়বো। কোচিং এর ব্যাপারটা হইলে মনে করেন স্কুলে তো মাস্টার দিয়ে দিব পড়া, এখন এই পড়াটারে তো আমার বাসায় আইসা জ্বালা করতে হইব। এখন বাসায় তো পড়া মানে পড়তে চায় না, এর জন্য মনে করেন আলাদা একটা টিচারের কাছে পাঠাইতে হয়। হলো মানুষের ব্যবসায় পরিণত করে ফেলেছে এখন, যেটা কোচিং না করাইলে মানুষ ছেলে মেয়েরা শিক্ষা হইতেছে না ওরকম। বর্তমান টিচাররা বলতেছে যে আমাদের সাথে কোচিং যদি না পড়ো তাদের তোমাদের ভালো রেজাল্ট করতে পারবে না। আমরা তো মনে করেন যখন একটু অনেক থেকে টুয়ে উঠছি তখন তো মনে করেন স্কুলে পড়াটা দিছে, ওই পড়াটা আমরা বাসায় এসে পড়ছি। আমাদের মা বাপে আমাদের বলছে পড়ো, খেলার সময় খেলাধুলা করছি, পড়ার সময় পড়ছি। এখনকার বাপ মায়েরা বলে, কিন্তু এখনকার পোলাপান তো শুনে না বেশিরভাগ। এখন আমার তো দীর্ঘ বিশ্বাস মনে করেন এটা থাকা দরকার, কারণ যদি এমনি একটু ইয়েও লাগে তাও মনে করেন পোলাপানের পড়ালেখাটা হয়। স্কুল কলেজে যারা যায় তারা আমার স্কুল কলেজে ওরকম পড়ালেখা হইতেছে না, কোচিং বাধ্যতামূলক হয়ে গেছে, এখন না করালে হয়ই না। যার কারণে গার্জেনরাও দেখতেছে যে না, কোচিং না করালে পোলাপান রেজাল্ট ভালো করতেছে না, বাধ্য হয়ে এখন কোচিং দেওয়াই লাগে। আমরা বাসায় পড়ালেখা করছি, কোনো কোচিংয়ের দরকার ছিল না, এখন কোচিং ছাড়া হয়ই না। সবাই এখন কোচিংয়ের সিস্টেম করে লেছে, কোচিং একটা ব্যবসা হয়ে গেছে এখন। আসলে এটা তো আসলে ঠিক না, এই ব্যবসাটা করার কথা ঠিক না। কারণ হলো ছেলেমেয়েরা তো পড়ালেখা স্কুলের জন্য যা পড়ালেখা করবে, কলেজে যা পড়ালেখা করবে, এরা কোচিং কেন করবে? কোচিং একটা আলাদা পার্সোনাল ইয়ে হয়ে গেল, ব্যবসা হয়ে গেল। আমি এটা বলতে চাই যে আমাদের সময় আমরা যে পড়াশোনা করছি, আমাদের টিচার যা পড়াইছে আমরা তাই শিখছি, আবার মা বাবা আমাদের গাইড দিছে, আমাদের কোচিং করার কোনো দরকার ছিল না। এখন বর্তমানে যে কোচিং করাটা বাধ্যতামূলক, বর্তমান টিচাররা বলতেছে যে আমাদের সাথে কোচিং যদি না পড়ো তাদের তোমাদের ভালো রেজাল্ট করতে পারবে না। তারপর শুনছি, এটুকু শুনছি তো টিসি দিয়ে দেয় যে কোচিংয়ে স্যারের সাথে পড়তেই হবে, বাধ্যতামূলক। এটা আমি মনে করি বর্তমান যে সরকার আমাদের উপদেষ্টা, ঠিক আছে, উনি এটা পদক্ষেপ নেওয়া উচিত যে কেন কোচিংয়ে পড়াতে হবে। এটা যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে জিনিসটা একবার ইজি হয়ে যাবে। ওদেরকে একটা ব্যবসা, একটা পার্সেন্টেজ পায়। যেমন আমি হসপিটালের কথাই বলি, একটা প্রেসক্রিপশন লিখে দেয় যে ওই মুখ দোকানের থেকে ওই ওষুধটি কিনে নিয়ে যান, তাদের সাথে একটা লেজু থাকে, বুঝতে পারছেন? এইটাই না আমাদের সময় যে আমরা পড়াশোনা করছি, যেমন আমাদের দেশে এত লোক সংখ্যা ছিল না, মাঠ ছিল, খেলার মাঠ ছিল, আমরা বিকেলবেলা খেলতে যেতাম, সময় কাটাতে, আবার সন্ধ্যার সময় পড়তাম। এখন তো বর্তমান এই যে আপনার মোবাইল আসার পর থেকে এখন তো কেউ খেলার মাঠ পাচ্ছে না, বাচ্চাদের কোথায় বসবে? এখানে এক জায়গায় বসলে গার্জেনরা কী বলে যে উঠো উঠো, ছেলেরাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তারা কি করে, যে ইউটিউব ফেসবুক চালায়, তাদের সময় নষ্ট করে। সময় নষ্ট করেন কি, তাই ছেলেরা বর্তমান প্রজন্মে মেয়ে ছেলেরা কিন্তু উভয় খারাপ হয়ে যাচ্ছে। এই নেট একবার ভালো হয়েছেও, আবার ক্ষতি হয়েছে বা উপকার হয়েছে, দুটোটাই। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত, কারণ কি বর্তমান তো সবাইতে অ্যাবিলিটি নাই কোচিংয়ে পড়ার জন্য। সবাই তার ধনী ছেলে না, গরিব ছেলেরা আছে। গরিব ছেলেরার জন্য তাদেরকে করাক, সমস্যা নেই, তাদেরকে বিনামূল্যে করা, যাদের পয়সা আছে তাদের করুক, সমস্যা নেই, গরিবদেরকে একটু ছাড় দিতে হবে। কথা হলো কি, যে বালা চলছে বালাই, যে খারাপ চলছে খারাপ, কেউ দেখে নাই, যার যার ব্যক্তিগত ব্যাপার চলছে। কাকে দিমু না দিমু এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। বিএমপিও বলা, জামাতও বলা, যাটাইব হাওয়াটা বলা, কমুকারে খারাপ। আমরা তো ভাই চাই আল্লাহর মতো সবই সুস্থ হোক, অসুস্থটা কোনো চাই না যে মারামারি কাটাকাটি হোক। হয়তো আজকে আমার মা ভাই বাইরাদার একখানে যোগ যদি একটা পড়ে যায় তাহলে আমার শরীরে আঘাত লাগবো। আমরা চাই যে সুস্থ নির্বাচনী ভালো। কথা হলো কি, যে বালা চলছে বালাই, যে খারাপ চলছে খারাপ, কেউ দেখে নাই, যার যার ব্যক্তিগত ব্যাপার চলছে। 101বার যাবো আমি, কি আমার বড় ভাই যা আছে সবাই যাবে, মারামারি কাটাকাটি তো যাবো না। কাকে দিমু না দিমু এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। বিএমপিও বলা, জামাতও বলা, যাটাইব হাওয়াটা বলা, কমুকারে খারাপ। যে রাস্তায় গেছে তার লইয়া সেই রাস্তা বদ্ধ করেন যায় না, কাম করে কেউ কাজ করে না, কেউ হাঁটা পারে কেউ হাঁটা পারে না, তাহলে ওরা আটা হিয়া গেছে গা,
অগতার পদ্ম করে রাখুন যাবো না। ওই যে কইছে না আগে বিএমপি আসছিল, ওই আওয়ামী লীগ আসছিল, হালা ধর বিএমপি করে ধর। ওখানে কোনটারে খারাপ করবেন, কোনটারে ভালো করবেন, নিজের স্বাধীন মতন কাম করতেছি, আল্লাহ খাওয়াইতেছে, এই তো ভাই। আমার সবটা দিক দিয়ে ভালো, জামাতা হোক, বিএমপি হোক, আওয়ামী লীগ হোক, আমার কাম করুম, আমি ভাত খামু। ওখানে আমি বুঝি না এত, আমার মধ্যে আমার একলা বালা লিয়ে বালা না, 10 জনের বালা যেখানে আমি বালা এখানে।